আমি এই বিয়ে করব না বাবা। সাইবাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আর তোমরা এত বড় ডিসিশন কার কাছে জিজ্ঞেস করে নিছো? আমি কি একবারও বলেছি সাইফাকে বিয়ে করতে চাই? হুম, ওর মতো মেয়েকে বিয়ে করার থেকে বিয়ে না করে সিঙ্গেল থাকা অনেক ভালো। আমি কখনোই ওকে বিয়ে করতে পারবো না। ওর মধ্যে কোনো স্মার্টনেস আছে, আবর্জনা একটা আছে তো, খালি ওই রূপ, ফালতু যত সব। আর তোমরা সবাই জানো আমি মেঘকে কতটা ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না, আর করবও না। চুপ করো বেয়াদব, কার সামনে দাঁড়িয়ে তুমি এই সব কথা বলছো ভুলে যেও না। এখানে বাড়ির বড়রা রয়েছে, আর ওই মেয়ে একদম ভালো না। নীলের মা বলছে। নীল চুপ কর বাবা, তুমি কি সব আজে বাজে কথা বলছো? বিয়ে করবে না এটা কোনো ধরনের কথা? আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? তখন তুমি পুরো কথা না শুনে কেন মত দিয়েছিলে? কেন তখন আমার পুরো কথা শোনোনি? আর এখন কেনই বা এমন সবাইকে সবার সামনে অপমান করছো? আমি কিছু জানি না, তোমাকে এই বিয়ে করতেই হবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। আমি কারো কোনো কথা শুনতে চাই না। এই বিয়ে এখনই হবে, তারপর তুমি যেথায় খুশি সেটাই যাও। আমরা কেউ তোমাকে কিছু বলবো না। বেশ, আমি বিয়ে করছি, কিন্তু এরপর যা হবে তার জন্য এই পরিবার দায়ী থাকবে। আমি ওই মেয়েকে কখনোই বউ হিসেবে মানব না। এইদিকে সাইফা সব কিছু দেখছে। মেয়েটা কান্না করতে ভুলে গেছে কি হচ্ছে তার সাথে। মামা বলল তার নাকি আজকে বিয়ে। প্রথমে শুনে তো কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তার বিয়ে আর সে জানে না। মামা, আমি এই বিয়ে করব না, আমি পড়তে চাই। তখন সবাই তাকে বলেছিল বিয়ের পর নাকি পড়তে পারবে। সবাই তাকে অনেক বুঝিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে। সে তো এটাও জানতো না কে তার বর হবে। আর কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করছিল না। বিয়ের খবর এর শখে সব ভুলেই বসছে। আর বিয়ের আসরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, সবার জড়াজড়িতে অবশেষে এই বিয়েটা হলো। নীল চৌধুরী, চৌধুরী বাড়ির বড় ছেলে, সকলের গর্ব। বাইরে যাচ্ছে লেখাপড়া শেষ করার জন্য, তাই সবাই চায় বিদেশে যাওয়ার আগে বিয়ে দিতে। এর মূল কারণ নীল চায় না আর দেশে ফিরতে, কানাডাতেই থাকতে চায়। কিন্তু ওই যে বাবা, কাকার এত বড় সাম্রাজ্যকে সামলাবে? নীল সবার থেকে আলাদা এক কথায় প্রচুর স্মার্ট। রূপের কথা তো আর বলার অপেক্ষা রেখে না। সে অতি সুদর্শন পুরুষ, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গম্ভীর, অহংকারী, বুদ্ধিমান। অবশ্য এই বাড়ির সকল সন্তান সুন্দর, তেমনি তাদের আচরণও অতুলনীয়। শুধু নীল এর ছোট্ট বোন নাইরা শ্যামবর্ণের মায়াবী পরী। শুধু নীল একটু বেশি আলাদা। পরিবার আর তার 2 বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কারো সাথে তেমন ভালো সম্পর্ক নেই। নীলের সাথে তার 2 ফ্রেন্ডও যাচ্ছে কানাডা। এবার আসি পরিচয় পড়বে। চৌধুরী বাড়ি প্রধান কর্তা মাজিদ চৌধুরী এবং জাহানারা খানের 3 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে নিজাম চৌধুরী এবং তার স্ত্রী আয়শা চৌধুরী, তাদের 1 ছেলে 1 মেয়ে নীল চৌধুরী ও নীলা চৌধুরী ইবনা। মেজ ছেলে আরহাম চৌধুরী ও তার স্ত্রী রিমা মির্জা, তাদের 2টা ছেলে রাইড এবং ইমাদ চৌধুরী। ছোট ছেলে আমান চৌধুরী ও তার স্ত্রী মীরা চৌধুরী, তাদের টুইন মেয়ে ইয়ানা এবং রিয়ানা চৌধুরী। সাইফা, ইয়ানা এবং রিয়ানা একসাথে এবার এসএসসি দিবে। আর কিছু মাস পর তাদের এক্সাম। আর এই 3 ভাইয়ের আদরের একমাত্র বোন ইমরোজ খান আর তার হাজব্যান্ড আবরাহান খান, আর তাদের একমাত্র মেয়ে সাইফা খান ইফতিয়া, আর ছেলে সাইব
খান ইফতিয়াজ মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে। সাইফা জন্ম থেকে তার দাদা বাড়ি সম্পর্কে কিছু জানে না। নীলের আচরণে সবাই বাকরুদ্ধ। এটা তাদের নীল এটা যেন কারো বিশ্বাস হচ্ছে না। কি বলছে নীল? সবাই তো ওর ভালোর জন্য বিয়েটা দিয়েছে। সবাই কেমন যেন চুপ করে আছে। এবার সাইফা সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে আসলো তার অবস্থান নীলের সামনে। এরপর বলা শুরু করলো, আমি জানি না ভাইয়া তুমি কেন আমায় পছন্দ করো না। ছোটবেলা থেকেই তুমি আমায় তেমন একটা পছন্দ করো না। এর সঠিক কারণ আমার অজানা। তুমি শুধু আমাকে না, আমার কোনো কিছুই তেমন একটা পছন্দ করো না। তাও বলছি তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। তুমি যদি এটা ভাবো যে আমি ছোট বলে তুমি আমায় অপমান করছো, এটা বুঝবো না। সময় আসুক, সব কিছুর হিসাব নিব। একবার বলা কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। ভাইয়া ততদিন ভালো থাকো। আজ তোমার ফ্লাইট, তাই নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আর আব্বু, তোমরা কেউ এটা ঠিক করলা না। এভাবে আমার জীবনটা নষ্ট না করলেও পারতা। এই বলে আর সাইফা এক মুহূর্ত নিচে দাঁড়ালো না। সময় বহমান, সে তার নিজের গতিতে চলছে। দেখতে দেখতে কেটে গেল 4টা বছর। এর মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। সাইফা নিজের কালো অতীত ভুলে গেছে। চাইলেই কি সব ভুলে যাওয়া সম্ভব? না, একদম না। সাইফাও পারেনি ভুলে যেতে। অতীত বর্তমান মিলিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। আর এই কথা সব থেকে বেশি যায় সাইফার সাথে। সেই 15 বছরের মেয়েটা আজ পূর্ণাঙ্গ নারী। এই তো কদিন হলো 19-এ পা দিয়েছে। বয়সের সাথে সাথে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়েছে। আজ সাইফার ভার্সিটিতে কালচারাল ফাংশন আছে। সকাল থেকেই যেন কেমন যেন একটা অগোছালো পরিবেশ। আজ তাদের ফালতু টিমের একটা পারফরমেন্স আছে। ফালতু টিমের লিডার সাইফা খান ইফতিয়া। সমস্যা, তাতে লিডার বানানোর মূল কারণ সাইফা ওদের টিমের ভদ্র মেম্বার। রাইমা শেখ রাগ মন্ত্রী, মিরার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। কিন্তু ফালতু টিমের মতে ওরা বুড়া কালের বান্ধবী। ওদের দলে ওরা মোট 6 জন। বাকি 4 জন হলো জামেলা বানু, মানে জাবের রহমান, ওদের প্রিন্সিপালের ছেলে, আর তার মেয়ে জারিয়া রহমান, জেনি, জীবাণু, ইয়ানা চৌধুরী, ইবলিশ এবং রিয়ানা চৌধুরী। রাস্তা এই বিখ্যাত 6 জন ফালতু টিমের কলঙ্ক মানে মেম্বার। যেমন লেখাপড়ায় ভালো তেমনি শয়তানিতেও সেরা, নোবেল পাওয়ার যোগ্য। সাইফা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন হঠাৎ ওর ফোন বেজে উঠল। এটা রাইমার ফোন। হ্যালো, এই সমস্যা, আমরা বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি বাইরে আয়। আচ্ছা আসছি, একটু দাঁড়া। সাইফা যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন ড্রয়িং রুম এর দিকে তাকিয়ে চমকে গেল। ওর মামারা সবাই ওদের বাসায়। বড় মামু, মামুনি, তোমরা কখন এলে? আর আমাকে আগে কেন ডাকলে না? বড় মামু, এই তো মা, আমরা কিছুক্ষণ হলো এসেছি। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, মা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার সাথে আলোচনা করার জন্য এসেছি। সাইফার মা বললেন, মা, আমরা চাই তোর আর নীলের ডিভোর্সটা যত দ্রুত সম্ভব কমপ্লিট হোক। তোর কি মত মেজো মামু? মা, আমরা জানি অনেকেই অনেক কিছু বলবে, তুমি তো জানো আমরা কেমন। হ্যাঁ, একটা ভুল করেছি সবাই, তাও বলছি তুমি তোমার জীবনটাকে নিজের মতো তৈরি করো। আমরা তোমার পাশে আছি। বড় মামু, শুনছি ওই মেয়েটা নাকি আমার গুণধর ছেলেকে ধোঁকা দিয়েছে। যাক, মেয়েটা একটা ভালো কাজ করছে। সাইফার নিজের পরিবারের ওপরে গর্ব হয়। সবাই এত ভালো কেন? ওকে সবাই কতটা সাপোর্ট করছে ওই খারাপ সময়টা ভুলতে। মামু, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমার তোমাদের ওপর ভরসা আছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আসসালামু আলাইকুম। আসছি সবাই।
এই মেয়েটাকে যত দেখি তত অবাক হই। এটা আমার মেয়ে, আমি ওর মা। বলতে বলতে মিসেস খান কান্না করে দিল। বড় ভাইয়া, তুমি তোমার ছেলের বন্ধুদের দ্বারা নীলকে খবর দিও। আমি চাই আমার মেয়ে তাড়াতাড়ি এই অভিশাপ থেকে মুক্তি পাক। জাপান ভাই, আর কত দিন এভাবে ওর জন্য অপেক্ষা করবি? তখন আমরা সকলে বলছি, ও ভালো মেয়ে না, তুই আমাদের কারোর কথা শুনিস নাই। এখন এইভাবে শোক দিবস পালন করার মানে কি? জানিস তো, গরিবের কথা বাসি হলেও সত্যি হয় কি এত ভাবছিস? আল্লাহ ভালো জানে। আর তোকে দেখলেও বোঝা যায় না তোর মনে কি চলছে। এই তুই সত্যি কি ওকে ভালোবাসতিস? কে জানে বাপু। এই চল তো অভি, আমাদের কাজ আছে। এই হনুমান কি করে যে আমাদের মতো এত ভালো বন্ধু পেল, ভাবতে আমার কান্না কান্না পাচ্ছে। জাস্ট স্টপ গাইস, এত বক বক করিস কিভাবে, একটু বলবি? হুঁ, এখন তো চুপ করতে বলবি তো? সত্যি শুনতে কার ভালো লাগে? নীলের বেস্ট ফ্রেন্ড অভিষ এবং অনেক। ও শোন, আঙ্কেল ফোন দিয়েছিল, তোর সাথে কথা বলতে চাইছে। ওরা সবাই তোদের ডিভোর্স করাতে চাইছে। ভাই, এবার সত্যি কথা বল সবাইকে, আর কেউ না জানুক। আমরা তো জানি তুই মেঘকে ভালোবাসিস না। এই কথা শুনে নীল শুধু একটা কুটিল হাসি দিল। কামিং সং রোজ, তৈরি হও। ইস, কেমন জানি একটা রহস্যর গন্ধ পাচ্ছি। আজকে যেন ভার্সিটির পরিবেশ অন্য দিনের থেকে অনেক আলাদা। সবাই নিজের পছন্দের মতো সেজেছে। এক এক ডিপার্টমেন্ট এর পোশাক নির্দিষ্ট। সাইফাদের ডিপার্টমেন্ট এর স্টুডেন্টগুলো এর বাইরে নয়। মেয়েরা পরেছে লাল পেরে সাদা শাড়ি, আর ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবির সাথে সাদা পায়জামা। আজকে ফালতু টিমের মেয়ে 5 জন নৃত্য পরিবেশন করবে। অডিটোরিয়াম যেন নানান আলোয় আলোকিত। মাঠ জুড়ে বসেছে মেলার মতো নানান স্টল। এই আয়োজন কিছুটা গ্রামীণ মেলার মতো করে তুলে ধরা হয়েছে। আর এই থিমের মূল কল্পনাকারী ফালতু টিম। আহা, কি আনন্দ! আকাশে বাতাসের সঙ্গে আমরা মনে গুনগুন করে গাইতে গাইতে জাবের আসছিল। এই সাইফা, দেখ ঝামেলা বানুকে জান ধরছে। রিয়ানা রিয়ানাকে সাইফা জিজ্ঞেস করলো, এই জান আবার কি? এই রাইমা, তোরা জানিস কিছু? থুক্কি রাগীর মন্ত্রী। রাইমা তেতে উঠে রাগী কণ্ঠে বলল, এই একদম আমার নামের রফা দফা করবি না বলে দিলাম। না মনু, তুমি তো এই নামকরণ, এই কারিগর। আমরা কি বলছিলাম আমাদের নামকরণ করো? আর আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর পাই নাই। এই তাড়াতাড়ি বল, জান আবার কি? সাইফা, যেহেতু আমাদের ঝামেলা বানু ছেলে, কিন্তু কেমন ন যেন একটু আচরণ করে, তাই ওরে না ধরবে পরি আর না ধরবে জিন, এই দুইটা মাথায় রেখে জান আনলাম। বুঝছো, অশিক্ষিতর দল। একটু ভাব নিয়ে কথাগুলো বলল রিয়ানা। হয় মা, বুঝছি। এই ঝামেলা বানু ক দেহি, এই গান করছিলি কেন? জিজ্ঞেস করলো ইয়ানা। ভাই বললে তোরা মরে পৌঁছাবি না তো, কথা ক বইনেরা। যাবের, আচ্ছা বল কি হয়েছে? যাই মা, এই রাস্তা জানিস আজকে আমাদের সকলের প্রিয় সিঙ্গার যে কে আসবে? ভাবতেই কেমন খুশি খুশি লাগছে, তাই আর কি এই শোকে গান করছিলাম। হি 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 হি। জাবের, এই তুই আসলে কি পোলা? আমি জানি মেয়েরা এমন রব ভক্ত হয় ছেলে সিঙ্গারদের, আর তুই কি আর কমু? রিয়ানা, এই রাস্তা তুই এমন বলতে পারিস না। আর কোথায় লেখা আছে যে ছেলেরা এসব করে না? তোরা আমার বান্ধবী নামে কলঙ্ক। রাইমা একটু রাগ দেখিয়ে বলল, চুপ, একদম ন্যাকা কথা বলবি না। সবাইকে উদ্দেশ্য করে জাবের বলল, আচ্ছা চল, ওইদিকে আবার অনুষ্ঠান শুরু হবে। আগে যাইয়া সামনে বসতে হবে, নাইলে আমি মন ভরে যে কে দেখতে পাবো না। আর শোন, ওই বজ্জাত সিনিয়রটা আজকে তোকে প্রপোজ করবে মনে হয়, সমস্যা
তুই কিভাবে জানলি? রাইমা, আমি যখন তোদের কাছে আসছিলাম তখন শুনছি জাবের। আচ্ছা চল চল, আগে যাই, পরেরটা পরে দেখছি। সবার উদ্দেশ্যে রাইমা কথাগুলো বলল। এটা শুনে সাইফা আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। যদি এমন কিছু হয়, মন্দ হয় না, তাই না? বান্ধবীর দল, হি হি হি। সামেলা বানু, তোরে মুই ছাড়মু না। তুই দাঁড়া ছাগল। জাপান অভি, আমরা দেশে ব্যাক করছি। তুই অনেককে টিকিট বুক করতে বল। হঠাৎ নীলের মুখে এমন কথা শুনে অভি চমকে উঠল। তুই কি বললি ভাই? দেশে যাবি মানে কি ভাই? তার মানে তুই সাইফাকে ডিভোর্স দিবি? এটা কোনো কথা? তুই এইভাবে মেয়েটার জীবন নষ্ট করতে পারবি না। তোকে যেটা বলছি সেটা কর, বেশি কথা বলবি না। যা দূর হয় এখান থেকে। কি জানি তোকে, বুঝি না বাপু। যাক বাবা, এবার দেশে গিয়ে একটা হিললে করব নিজের। আর কয়দিন সিঙ্গেল থাকবো। অভি তুই যাবি? অভি বুঝলো না কি হলো, আবার এমন রেগে কেন গেল। যাই বাবা, আমার অনেক কাজ। এই শোন, কেউ যেন না জানে আমরা দেশে ফিরছি, মনে থাকে যেন। অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পড়ছে ফালতু টিমের মেম্বার জাবের এর। এবার অনুষ্ঠান শুরু হবে। সবার মুখে লেগে আছে তৃপ্তিময় হাসি, সবার কৌতূহল তুঙ্গে, কারণ আজকে ফালতু টিম মেম্বারদের পারফরমেন্স আছে। এরা যেমন দুষ্ট তেমনি অসাধারণ প্রতিভার অধিকারী। সবাই তাদের সম্পর্কে অবগত। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জাবের রহমান মঞ্চ উপস্থিত হলো, মানে এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। হ্যালো এভরিওয়ানে, সবাইকে শুভ সন্ধ্যা। সবার অপেক্ষা অবসান ঘটিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম উপভোগ করব আমাদের সকলের প্রিয়, আমার জানের বান্ধবীদের অসাধারণ একটি নৃত্য। সারো দিকের আলো নিভে গেল, হঠাৎ বেজে উঠল গান। ধীরে ধীরে আলোকিত হচ্ছে স্টেজ, আর দেখা মিলছে পাঁচ বান্ধবীর খুব সুন্দর নৃত্য, যা সবাইকে মুগ্ধ করছে। নৃত্য শেষে পুরো হল রুম জুড়ে করতালির আওয়াজ আর প্রশংসায় বাসছে পাঁচজন। ওরা স্টেজ থেকে নামার সাথে সাথে জাবের দৌড়ে এলো। বান্ধবীরা ফাটিয়ে দিয়েছিস, বুঝতে হবে না এরা কার বান্ধবী? জাবের। সবাই নানা কথা বলছে, এর মধ্যে সাইফা উঠে বলল, আচ্ছা শোন, আমি এবার বাড়ি যাই। আম্মু চিন্তা করবে, আর আমার ভালো লাগছে না। তোরা থাকলে থাক, আমি যাই, কালকে দেখা হবে। ওর কথা শুনে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এই সমস্যা? তোর শরীর কি বেশি খারাপ নাকি? না, আমি ঠিক আছি, আমি যাই। কি আর করার, তাইলে যা, আর কোনো সমস্যা হলে জানাস কিন্তু। রাইমা সবার অবস্থান সাইফাদের ড্রয়িং রুমে। ওর মামারা আবার এসেছে। সবার আলোচনার মূল বিষয় সাইফা আর নীলের ডিভোর্স। এই সব নিয়ে সবাই আলোচনা করছে। সাইফার আর এই সব ভালো লাগছে না। ওর মাকে বলল, মা আমি এবার রুমে যাই, আমার ভালো লাগছে না। সে কি মা, তুই ঠিক আছিস? ওর মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। রুমে গিয়েই বেডের উপর শরীর এলিয়ে দিল, আর এত কিছু নেওয়া যাচ্ছে না। এরপর কিছু মনে পড়তেই কান্না শুরু করলো। এই তো কিছুদিন আগেও একবার নীলকে ফোন করেছিল, আবার সেই অপমান করলো নীল ওকে। এইগুলো মনে পড়ছে, আরও বেশি কান্না করছে। না, আমাকে এইভাবে কান্না করলে হবে না। সাইফা এরপর আবার নিজেই বলতে শুরু করলো, আমি যদি একবার বদলে যাই তাহলে কিন্তু হাজারবার চাইলেও আর ফিরে পাবে না। তুমি আজ যাকে অবহেলা করছো তার জন্য তুমি একদিন কাঁদবে, কিন্তু হায় আফসোস, আমি আর আসবো না। ভালো থেকো। কোনো দিন কি পাবে আমাদের সম্পর্কের পূর্ণতা? আমি তো শুরু থেকেই তোমায় চেয়েছি নীল ভাই, তুমি কেন বুঝলে না আমার ভালোবাসা? আমি কি এতটাই খারাপ, অযোগ্য, তাই কি তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো? বিশ্বাস করো, আমি তোমায় খুব খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। প্লিজ আল্লাহ, তুমি আমায় এত কষ্ট দিও না। আমি সাইফার অপমান এর বদলা নেবই নিব। চিন্তার কিছু নাই, নীল তার জবাব পাবে। একবার দেশে আসতে দাও।
কিছুক্ষণ আগে সাইফা বাড়ি ফিরছে। সাইফার মা সাইফাকে দেখে চলে গেলেন, কারণ ওর মামারা ওদের বাসায় এসেছে। কিছু কথা আছে নাকি ওর সাথে। সবার অবস্থান সাইফাদের ড্রয়িং রুমে। ওর মামারা আবার এসেছে। সবার আলোচনার মূল বিষয় সাইফা আর নীল এর ডিভোর্স। এইসব নিয়ে সবাই আলোচনা করছে। সাইফার আর এইসব ভালো লাগছে না। ওর মাকে বলল, মা আমি এবার রুমে যাই, আমার ভালো লাগছে না। সে কি মা, তুই ঠিক আছিস? ওর মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। তখনকার মতো সবাই চলে গেল, আবার নাকি পড়ে আসবে এই বলে। যখন নিজাম চৌধুরীরা বাড়ি পৌঁছালো সেই সময় অভির ফোন এলো আর ওদের আসার কথা সব জানালো। রাতে নিজাম চৌধুরী সহ সবাই আবার সাইফাদের বাড়ি গেল। সাইফাকে একবার যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না। ও পুরাই ওর মায়ের মতো সুন্দরী। সাইফা যখন নিচে নামছিল তখন সবাই ওকে দেখে চুপ করে গেল। সাইফার আর বুঝতে বাকি নেই কেন ওকে ডেকে আনা হয়েছে। ও যখন সবার মাঝখানে দাঁড়ালো তখন ওর হাতে একটা কাগজ ছিল, যা দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। সবার কৌতূহল হচ্ছে ওর হাতে কি ওটা। নীলের বাবা অর্থাৎ ওর বড় মামাকে জিজ্ঞেস করলো, মামা আমাকে ডেকেছো? হ্যাঁ মা, বস, তোর সাথে কথা আছে। নিজাম চৌধুরী কেমন একটা করছেন তা দেখে সাইফা বলল, মামা তুমি যা বলতে চাও বলো, যা হবে ভালোই হবে, চিন্তা করো না, আর আমি কিছু মনে করব না। সাইফার কথা শুনে তিনি একটু ভরসা পেলেন। সাইফা মা, তোকে একটা কথা জানাতে চাই। একটু চুপ থেকে আবার বলতে শুরু করলেন। সাইফা মা, নীল দেশে ফিরছে আগামী সোমবার। আমরা চাই এবার তোদের ডিভোর্সটা হয়ে যাক। তোর কি মতামত? পারলে মা এই অপরাধীকে ক্ষমা করিস। মামা, তুমি যা করছো সেটা সকলের ভালোর কথা ভেবে করছো, তাই ক্ষমা চেয়ে আমাকে পাপী করে দিও না। তুমি আমার বাবা মামা, এমন বলো না। এরপর সকলের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। আমি আমার আর নীল ভাইয়ের ডিভোর্স পেপার রেডি করে ফেলছি। সবাই এতক্ষণে বুঝে গেছো আমার হাতের কাগজটা আমাদের ডিভোর্স পেপার। আমি সাইন করে দিচ্ছি আর নীল ভাইয়ের সাইন সে দেশে এলে নিয়ে নিও। ও হ্যাঁ, আরও একটা কথা, আমি আমার একেবারের জন্য খুলনা চলে যাচ্ছি। আজকে শুধু এই কাগজ দেওয়ার জন্য আমি চলে এসেছি, তা না হলে এখন আর এত তাড়াতাড়ি আসা হতো না। আজকে সকালেই তো গেলাম, আবার আজকেই আসতে হলো। অনুর মা কথাগুলো শুনে কান্না করে দিল। ভাইজান, কেন নীল আমার মেয়েটার সাথে এমন করলো? আমি ওকে কখনো ক্ষমা করব না, সাথে আপনাদেরও না। উপস্থিত সবাই ইমরোজ খানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়লেন। বিশ্বাস হচ্ছে না তাদের বোন তাদের এমন কথা বলে গেলেন। সাইফার আব্বু ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বললেন, দেখেন বাজার রোজ একটু বেশি ইমোশনাল, আর এরপর আবার নিজের মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটছে। কি আর বলবো, আমি আমার মেয়ের কাছে সব থেকে বেশি বড় অপরাধী। এই বলে উনিও স্ত্রীর পিছু চলে গেলেন। সাইফা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফুঁপিয়ে উঠল। সাইফা এক মুহূর্তের জন্য হলেও বিয়েটা নিয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু নীলের করা অপমানগুলো তা সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই তো কিছুদিন আগেও একবার নীলকে ফোন করেছিল যাতে যদি সব ঠিক করা যায়, কিন্তু আবার সেই অপমান করল নীল ওকে। তারপর সাইফা নিজের সাথে যুদ্ধ করে ডিভোর্স পেপার রেডি করলো। এইগুলো মনে পড়ছে, আরও বেশি কান্না করছে। না, আমাকে এইভাবে কান্না করলে হবে না। সাইফা এরপর আবার নিজে বলতে শুরু করলো, আমি যদি একবার বদলে যাই তাহলে, কিন্তু হাজারবার চাইলেও আর ফিরে পাবে না। তুমি আজ যাকে অবহেলা করছো তার জন্য তুমি একদিন কাঁদবে, কিন্তু হায় আফসোস, আমি আর আসবো না। ভালো থেকো। কোনোদিন কি পাবে আমাদের সম্পর্কের পূর্ণতা? আমি তো শুরু থেকেই তোমায় চেয়েছি নীল ভাই, তুমি কেন বুঝলে না আমার ভালোবাসা? আমি কি এতটাই খারাপ, অযোগ্য, তাই কি তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো? বিশ্বাস করো, আমি তোমায় খুব খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। প্লিজ আল্লাহ,
তুমি আমায় এত কষ্ট দিও না। পরের দিন সকালবেলা সাইফা খুলনা চলে যাবে। সাইফা বর্তমানে অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। ওরা ফালতু টিমের সবাই খুবির স্টুডেন্ট, সাথে একই ডিপার্টমেন্ট এ পড়াশোনা করে। আজকে সাইফা খুলনা চলে যাবে। সেখানে যাওয়ার 2 দিন পর সাইফাদের একটা ট্যুর আছে। সাইফাকে নিতে ফালতু গ্রুপ চলে এসেছে। সাইফার মা সে কখন থেকে কান্না করে চলছে। এটা অবশ্য প্রতিবারই হয়, তবে এইবার এর কাহিনী আলাদা। তার মেয়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিভাবে সামলাবে নিজেকে। সাইফা এই চিন্তায় উনি আরও বেশি কান্না করছে। সাইফার মামারাও সকলে এসেছে। সাইফা, ইহানা, রিয়ানাকে বিদায় দিতে সাইফারা নিজেদের গাড়ি করে যাবে, তাই আর কেউ ওদের সাথে যাচ্ছে না। তবে এইবার সাইফার মা বাবা ওর সাথে যেতে চেয়েছিল। দেখতে দেখতে চলে এলো নীলের দেশে ফেরার দিন। আজকে সেই সোমবার। চৌধুরী পরিবারের সবাই ব্যস্ত বিভিন্ন কাজের কারণ আজকে তাদের ছেলে আসছে, ইবনা, রাইদ আর ইমাদ। ওরা 3জন গেছে নীলকে আনতে। কিছুক্ষণের মধ্যে হয়তো নীল বাড়ি এসে পৌঁছাবে। নীল আসা উপলক্ষে সবাই বাড়ি থাকলেও নীল এর বাবা বাড়ি নেই। সাইফার মা, বাবা, ভাই তারাও এসেছে চৌধুরী বাড়িতে। মিসেস খান এসে রান্নাঘরের দিকে গেল। বড় আপা কেমন আছো? সাইফার আম্মু তার ভাইয়ের বউদের আপা বলে সম্বোধন করে। বেশি মিল কিনা? ও তুমি কখন এলে? ইমা, এই তো মাত্র এলাম। আচ্ছা ছোট আপা, তোমার কি রিয়ানাদের সাথে কথা হয়েছে? আমি সাইফাকে ফোন দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার ফোন ধরে নাই। বড় আপা, আমার মেয়েটা মনে হয় আমাদের উপর খুব অভিমান করছে। মিসেস খান কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। কান্না করলে কি হবে ইমা? তখন যদি সবাই নিজেদের কথা না ভাবতো তাহলে এমন একটা পরিস্থিতি হতো না। তোমরা তো সবাই জানতে নীল সাইফাকে পছন্দ করে না। তারপরও বড় ভাইজান এমন না করলেও পারতো। এখন সব নষ্ট হওয়ার পর সবার অনুশোচনা হচ্ছে। ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মীরা এক নাগারে কথাগুলো বলে থামলো। মীরা একটু স্পটভাষী মানুষ, কে কি বলবে। সবার দোষেই সাইফার জীবন নষ্ট হয়েছে। এই সাইফা, উঠ না বোন, আমাদের ভার্সিটিতে যেতে হবে। আর কত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবি? হ্যাঁ, রাইমার ডাকে সাইফা চোখ খুলল। রামু, ছাগল, দেখ না কয়টা বাজে, আর একটু ঘুমানো যাবে না? সময়কে একটু ঘুমাতে বল, সাথে আমিও একটু ঘুমাই। রামু, এই মাইয়া, তোর সাহস তো কম না, আমার নামকে অপমান করে ডাকছস। এই ফাজিল মাইয়া, উঠ, না হলে রেখে চলে যাব কিন্তু। আরে বলো না কয়টা বাজে? সাইফা, রাইমা আর সাইফার কথার মধ্যে বাকি মেয়েগুলোও রুমে প্রবেশ করলো। বেশি না আফা, মাত্র 9:50 বাজে। থাক তুই ঘুমা আফা। ইয়ানা কথাগুলো একটু ব্যঙ্গ করে সাইফাকে বলল। বাস, কে দেখে সাইফার তাড়াহুড়ো। তোরা 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এই বলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। সাইফা যাওয়ার পর রাইমা ইয়ানার কাছে জানতে চাইল, হ্যাঁ রে ইনু, আজকে না তোদের গ্রেট নীল ভাই আসবে, তোরা কেন গেলি না? রিয়ানা বলে উঠল, এই ওই পসা, আমাকে নিয়ে কোনো কথা বলবি না। আর সবার আগে আমাদের সাপু, তারপর সব। যে আমাদের সমস্যাকে কষ্ট দেয় তারা আমাদের কেউ হতে পারে না। সাইফা এতক্ষণ দাঁড়িয়ে রিয়ানার কথা শুনছিল। ওর কথা শুনে ওর মুখে হাসি ফুটে উঠল। আজকে যদি ওরা না থাকতো তাহলে ওর একার পক্ষে কখনো নিজেকে ঠিক রাখা হতো না। সাইফা তো একবার হলেও সব ঠিক করতে চাইছিল, তারপর যা হলো। হ্যাঁ, করুন না, যাকে খুশি বিয়ে করুন না নিজের মতো। জীবাণু, আমি এসে গেছি। হ বোন, এসে আমাদের উদ্ধার করেছো। এখন বলো কি চাই? হিহি হিহি, বেশি কিছু করতে হবে না। যা তাড়াতাড়ি আমার খাবার নিয়ে আয়, আমাকে খাইয়ে দিবি ওকে। তার সমস্যা? তুই কি আজকে ক্লাস করতে চাস নাকি রিটেক খাবি? আর ভুলে যাস না আজকে কার ক্লাস আছে। জাবের ঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল, তা আমি
কখন বললাম যে ক্লাস করবি? শোন, আজকে আমরা কোনো ক্লাস করব না, করছি না এটাই শেষ। তো ক্লাস না করে কি তা করবি জাবের? কি আর করমু? শোন, আমরা আজকে ঘুরবো আর ঘুরবো, সাথে অনেক কিছু খামু, বুঝলি? কি সবাই রাজি তো? সাইফা সবাই প্রথমে একটু এমন অমন করলে পরে সবাই রাজি হয়ে গেল। রাইমা একটু চিন্তিত হয়ে বলল, এই শোন, স্যার যদি জানতে পারে তাও ক্লাস না করে আমরা ঘুরতে গেছি তাহলে কি হবে? চিন্তা করতে পারিস? এই তোকে এত চিন্তা করতে কে বলেছে? আমি সাইফা আছি তো, না কি বল হে? এটাই তো সমস্যা, যেখানে তোর মতো আস্ত একটা সমস্যা আমাদের সাথে উপস্থিত, তাই চিন্তা না করলেও চিন্তারা আমাদের কাছে দৌড়ে চলে আসে। জাবের সাইফা গর্বের সাথে সকলকে বলল, এই ঝামেলা বানু, একদম অপমান করবি না। নেহাত আমার কোনো রাগ নাই, তাই তোরা বেঁচে যাস। ঝামেলা বানু এ নাকি সব থেকে ভদ্র ছিল, এই হচ্ছে তার নমুনা। জারিয়া জীবাণুর বাচ্চা, তোকে অভিশাপ দিলাম, তোর বিয়ে তো দূর, একটাও বফ পাবি না। ওহো, আইসে আমার অভিশাপ দাতা। চুপ কর, আমাকে একদম এমন অভিশাপ দিবি না, বলে দিলাম, তাহলে আমিও তোকে অভিশাপ দিব। হো, কি অভিশাপ দিবা আমিও শুনি। সাইফা আচ্ছা শোন, তোর হয়ে আমি ওকে আশীর্বাদ দিচ্ছি। সমস্যা বোন আমার, তুই আলবি স্যার এর মতো একটা জামাই পাবি দেখিস। রাইমা এই কথা শুনে সাইফা চুপ হয়ে গেল। সবাই বুঝলো যে ভুল কথা বলে ফেলেছে। রিয়ানা তাড়াতাড়ি করে কথাটা ঘুরিয়ে বলল, হ্যাঁ রে সমস্যা। সাইফা আমরা এখন কোথায় যাব? আগে আমরা প্রথমে ময়ূরী লেক ভিউ পার্ক যাব, আর এটা ক্যাম্পাস থেকে খুব কাছে। যেহেতু রাইমা প্রশ্ন করলো যেহেতু কি, তাই আমাদের ধরা পড়ার ভয় বেশি। কিন্তু সাইফা দেখ, আবার ধরা না পড়ি ওই খবিশ স্যারের কাছে, আর ওখানে বা কেন যাবি? ইনায়া শোন, কিছুক্ষণ ওখানে বসে আড্ডা দিব, তারপর অন্যান্য জায়গায় ঘুরবো, যাতে মনটা ফ্রেশ থাকে আর কি, এই জন্যই ওখানে যাচ্ছি। সাইফা যাবে সবাইকে তাড়া দিয়ে বলল, চল এবার বের হই। পার্কের চারপাশটা অনেক শান্ত, হালকা একটা বাতাস বয়ে যাচ্ছে। সাইফা দুই হাত মেলে দাঁড়িয়ে প্রকৃতির সাথে মিশে আছে, আর এদিকে বাকি পাঁচজন ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড়। সাইফা কারো কোনো সাড়া না পেয়ে ওদের ডেকে উঠল, এই জামিলা বানু, তোরা এত চুপ আছিস কেন? কথা বলছিস না কেন? এদিকে ওরা কি বলবে ওদের সামনে যে জম দাঁড়িয়ে আছে? হ্যালো মিস, আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে একটু পিছনে তাকাবেন দয়া করে। হঠাৎ এমন একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে সাইফা পিছনে তাকালো। ওদের সামনে দাঁড়িয়ে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি আলবি আইদান খান স্যার, যাকে ওদের ডিপার্টমেন্টের প্রত্যেকটি স্টুডেন্ট খুব সম্মান করে, যাকে দেখলে মনে মনে হাজার ভালো কথা মনে পড়ে। হি স্যার, আপনি কখন এলেন? আমরা তো এখনই যাচ্ছিলাম, আমাকে ওরা জোর করে এখানে নিয়ে এসেছে। বিশ্বাস করুন স্যার, আমি আসতে চাইনি। প্রথমে কথাগুলো ঠিক করে বললেও শেষের কথাগুলো খুবই দুঃখের সাথে বলল। সাপ আট ইডিয়েট, আমি কি আপনার কাছে শুনতে চেয়েছি কে আপনাকে জোর করেছে? একদম বেশি কথা বলবে না স্যার। এর ধমক শুনে সাইফা চুপ হয়ে গেল, আর বাকি সবাই সাইফার পাল্টি খাওয়া দেখে রাগে ফুঁসছে। আজকে কি আমাদের কোনো এক্সাম আছে কি? হ্যাঁ বা নাতে উত্তর দিন। আসলে স্যার, রিয়েনা হাত অথবা না। হ্যাঁ স্যার। রাইমা, তাহলে এক্সাম না দিয়ে এখানে কি করছেন আপনারা? ইস দেখ ঝামেলা, আমরা মনে হয় কোনো চুরি করে জেলে এসেছি। কেমন করে জেরা করছে? আমার তো ইচ্ছে করছে এখনই এই মাকাল ফলটার মাথা ফাটিয়ে দিতে। সাইফা সমস্যা, তুই তোর মুখ বন্ধ রাখ, তোকে তো পরে দেখছি। আগে আমাদের মতো নিরীহ হরিণগুলো বাঘের
কাজ থেকে বেঁচে ফিরি। জাবের কথাগুলো কোনো রকম বলে সামনে অবস্থানরত রাগরূপী স্যার এর দিকে চাইল। সাইফা অনেক সাহস জুগিয়ে ওর মনের কথাগুলো প্রকাশ করলো। স্যার, এইভাবে আপনি আমাদের ভয় দেখাতে পারেন না। একটুই তো ভুল করছি তাই বলে এমন পুলিশের মতো জেরা করবেন? এত বড় বাচ্চাগুলোকে শাট আপ বিয়াদব নিয়ে একদম চুপ। সাইফা আলভির কথা শুনে ঝটপট উত্তর দিল, স্যার আমি তো স এই সেমরি তুই চুপ কর আর ঝামেলা বাড়াসনি বোন। ইনায়া, আমি যেন 5 মিনিটের মধ্যে তোমাদের ক্লাসরুমে উপস্থিত দেখি। মাইন্ড ইট, ক্লাস শেষ হোক, তারপর সবাইকে দেখছি। কথাগুলো বলেই আলভি চলে গেল আর পিছনে রেখে গেল 6 বাদরকে। সবাই নীলদের ড্রয়িং রুমে উপস্থিত, কারণ কিছুক্ষণ হলো নীল এসে পৌঁছেছে। এতগুলো দিন পর নীল বাড়ি ফিরছে, তাতে খুব অল্প মানুষ এর মধ্যে আনন্দ দেখা যাচ্ছে। শুধু নীলের মা ছেলেকে আগলে বসে আছে। নীল সবার সাথে কম বেশি কথা বলল, কিন্তু এইখানে যে ওর বাকি 2 বোন উপস্থিত নেই তা অনেকক্ষণ পর লক্ষ্য করলো। সাথে আরও একজন অনুপস্থিত, তাও জানে সে কিসের জন্য আসে নাই। ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি নীল এর বাবা। নীল ওর মাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আম্মু সবাই আছে, তবে ইনায়া আর রিয়ানা কই? ওদের দেখছি না কেন? ওর মায়ের উত্তর দেওয়ার আগে রিয়ানার আম্মু উত্তর দিল, ওরা এখানে নেই তাই ওদের দেখছো না। ওনার এমন উজ্জ্বলে নীল বুঝে একটু কষ্ট পেল, তাও নিজেকে সামনে জিজ্ঞেস করলো, ছোট আম্মু ওরা কোথায়? আর ওরা কি জানে না যে আজকে ওদের দাদাভাই আসবে? উনি এমন কথা শুনে একটু রেগে গিয়ে বলল, এমন হেয়ালি করো না তো নীল, তুমি জানো না যে যেখানে সাইফার সম্মান নেই সেখানে ওরাও নেই? যেহেতু সাইফাত নেই তাই ওরাও নেই। নীল সাইফার কথা শুনে রেগে গেল, এক প্রকার চিৎকার করে বলল, আমার ওই মেয়েটা, ওর জন্য আমার নিজের আব্বু আমার সাথে কথা বলবে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর জন্য আমার বোনের আমার আসার কথা শুনেও আসে নাই। আবার আমার ছোট আম্মু আমার সাথে এই কতগুলো দিন ঠিক মতো কথা বলে না, শুধুমাত্র ওর জন্য। সাইফার বাবা এতক্ষণ নিজেকে সামলে রাখছিল, কিন্তু নীলের এই অধ্যত্বপূর্ণ আচরণ ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি গর্জে উঠে বললেন, খবরদার নীল, আর একটা কথাও বলবে না তুমি আমার মেয়ের নামে, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। ওনার সাথে রাইদ বলল, নীল ভাই, তুমি কেন শুধু শুধু সাইফাকে দোষ দিচ্ছ? অবশ্য তোমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না। তুই কি বলতে চাইছিস রাইদ? কথাগুলো বলে নীল রাইদের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে চাইছি না, তবে তোমাকে একটা খুশির খবর দেওয়া আছে। কি বলছিস? হেয়ালি না করে পরিষ্কার করে বল। সাইফা তোমাকে মুক্তি দিয়ে গেছে। সাইফা ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেছে। এবার তুমি সাইন করে দিলেই তুমি ছাড়া পেয়ে যাবে, আর কেউ তোমাকে কোনো বিরক্ত করবে না। কথাগুলো বলে রাইদ আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা ওপরে চলে গেল। নীলের আর বুঝতে বাকি নেই যে রাইদ ওকে কিভাবে অপমান করে চলে গেল। নীলও উঠে নিজের রুমে চলে গেল। নীলের মা নীলকে আটকাতে চেয়েও পারেননি, না খেয়ে চলে গেল। উনি কান্না করতে করতে নীলের পিছনে চলে গেল। ইমাদ এসে নাইরার কাছে দাঁড়ালো। হ্যাঁ রে নাইরু, সবাই এমন চলে যাচ্ছে কেন? ভাইয়া কি আমাদের জন্য কোনো কিছু আনে নাই যে না দিয়ে চলে গেল? নীল ছোট একটা বোন আছে, তার নাম নাইরা চৌধুরী মাহরিন, আর ওর কথা প্রথম পর্বে পরিচয় দিতে মনে নাই। নাইরা আর ইমাদ দুজনেই অনার্স ফাইনাল ইয়ার এর স্টুডেন্ট। ইমাদের বাচ্চা, তুই এখান থেকে সর, নয়তো আমি তোর মাথা ফাটাবো। সবসময় এমন মজা কিন্তু ভালো লাগে না ইমাদ। এই বলে নাইরাও চলে গেল। আর ইমাদ বেচারা শোকাহত, সবাই খালি রেগে যাচ্ছে কেন? কি হচ্ছে? সবাই খালি চলে যাচ্ছে কেন? ইমাদের মাথায় ঢুকছে না। এবারও গিয়ে ওর ফুপির সামনে দাঁড়িয়ে বলল, যাই হোক মামুনি,
চলো আজকে মনে হয় এ বাড়িতে শোক পালন হবে। আমি বরং তোমার সাথে গিয়ে একটু খেয়ে আসি, না হলে আজকে আর খাবার জুটবে না। ওর এমন বাস্তব কথা শুনে তিনি হেসে ফেললেন। আচ্ছা চল। ইমনা ওর ফুপিকে চলে যেতে দেখে এগিয়ে এসে বলে, মামুনি তুমি ভাইয়ের কথায় কিছু মনে করো না প্লিজ। জানো তো ভাই এমন, ভাগ্যিস ফারিস এর পাপা এখানে নেই, না হলে আমার আজকে ছোট হতে হতো ওর কাছে। ইবনা বিবাহিত, ওর 2 বছরের একটা ছেলে আছে। ওর নাম ফারিস ওয়াহি জামান আর ওর হাজবেন্ড আবির ওয়াহিদ জামান। ওর হাজব্যান্ড আর্মিতে কর্নেল হিসেবে কর্মরত। না রে মা, আমি কিছু মনে করিনি। তুই যা, তোর ছেলের কাছে যা, ও কান্না করবে। আসি মামুনি। এই বলে ইবনা চলে গেল। এদিকে নীল নিজের ঘরে এসে রাগে ফুঁসছে। রাগের মূল কারণ সাইফা ওকে রিজেক্ট করছে, ওকে ডিভোর্স পেপারে সাইন করে চলে গেছে। নীল নিজে বলছে, ওর কত বড় সাহস, ওই মেয়ে আমাকে ডিভোর্স পেপার দেয়। না, এটা হতে পারে না, কিছুতেই না। আমি ওকে ডিভোর্স দিব, ও দেওয়াই এ। নীলের মা ওর কাছে এসে থামাতে চাইছে, কিন্তু পারছে না। বাবা একটু শান্ত হ। তুই যেমন সাইফাকে ভাবিস ও তেমন নয়। একটিবার ভেবে দেখ না। সব কিছু মানিয়ে নিলে দেখবি তোদের ছোট্ট একটা সংসার হবে। ওর মায়ের কথাগুলো আগুনে ঘি ঢালার কাজ করলো। মা প্লিজ তুমি এখান থেকে এখন যাও। ওর মা নীরবে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আজকে কেউ আর আগের মতো একসাথে দুপুরের খাবার খেলো না। ভার্সিটিতে একজন লোক এসে সাইফাদের সামনে দাঁড়ালো। ওরা সবাই লোকটার দেখে বিরক্তি চাহনি নিক্ষেপ করলো। জাবের লোকটিকে জিজ্ঞেস করলো, কি চাই ভাই? এমন ভাবে পট আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আপনাদের আলবি স্যার ওনার রুমে ডেকেছেন। লোকটি কথাগুলো বলে চলে গেল। ওদের আর বুঝতে বাকি নেই কেন ওদের ডাকা হয়েছে। সবাই অদ্ভুত দৃষ্টিতে সাইফার দিকে তাকিয়ে আছে। এই তোদের সমস্যা কি? আমি কি সুন্দর হয়ে গেছি নাকি আমার চেহারা পাল্টে গেছে? সেটা তো তুই জানিস। রাইমা, আজকে যদি আমাদের কিছু হয় তাহলে দেখিস তোকে আমরা কিভাবে চাটনি করি। সমস্যা? জাবের সাইফা একটা ইনোসেন্ট ফেস করে ওদের বলতে লাগলো, দেখ আমি কি তোদের যাওয়ার জন্য একবারও জোর করেছি না তো? তোরা জানতিস না ওই স্যার কেমন, আর বিপদে পড়লে আমি কেমন পাল্টি খাই? তোরা সব জানার পরও আমার সাথে কেন গেলি? রিয়ানা রেগে বলে উঠল, আগে স্যারের কাছে থেকে আসি, তারপর সবাই মিলে সাইজ করব মনু। এই রাস্তায় একদম আমাকে ভয় দেখাবি না। তোরা জানো না তোদের এই ভদ্র বন্ধুটা কেমন? তাও কেন আমার সাথে নাচতে নাচতে গেলি? তোরা জানতি না স্যার জানতে পারলে কি করবে? হ্যাঁ, আসছে এখন আমাকে দোষ দিতে। আমি আমার সাথে কাউকে যাওয়ার জন্য জোর করি নাই, তাই আমার কোনো দোষ নাই। আমি বাবা ভদ্র বাচ্চা, আমার মায়ের বুঝলি। একদম কেউ আমাকে ফাঁসাতে আসবি না, তাহলে সবার নামে কেস করব বলে দিলাম। আর আমি যেহেতু সবার সিক্রেট জানি, তাই ওইগুলো ফাঁস হওয়ার চান্স 101%। কথাগুলো বলেই সাইফা হাঁটা, আর বাকি সবাই বেকুব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। চোরের বড় গলা সাইফার ক্ষেত্রে কথাটা একদম ঠিক। সাইফা কিন্তু একদম বেশি সৎ, কিন্তু ওর বন্ধুরা তা একটুও বোঝে না। শাস্তি পরের পর্বের জন্য তোলা রইল। গল্প নির্জন প্রহর। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।